বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। অস্ট্রেলিয়াও চায় এই বছরের নির্বাচন। এবং গণহত্যার আসামিদের জামিনে সতর্কতার পরামর্শ। কোনো ডেভিল যেন পালাতে না পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। চলতি বছরের 4 এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। সকালে রাজধানীর গুলশানে বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। যদিও ইউনূস মোদী বৈঠকের বিষয়ে তিনি কিছু বলেননি। এটি দুদেশের সরকারের সিদ্ধান্ত বলে জানান ইন্দ্রমণি পাণ্ডে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যদি এই বৈঠক অনুষ্ঠিত হয়, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ইউনূস মোদীর প্রথম বৈঠক। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সূচক অনুসারে বিগত 13 বছরের মধ্যে অবস্থার উন্নতি হয়েছে বাংলাদেশের। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারক সূচক সিপিআই 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সবশেষ রিপোর্টে দেখা গেছে, চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের এভারেজ স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর। দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে বিশ্বের 180টি দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের স্কোর 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ 151তম অবস্থানে রয়েছে। এই সময় ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারে সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 10-এ। টিআইবি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জাতীয় নির্বাচন ছাড়া কমিশনের অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। ইউএনডিপিএস-এর উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মোহাম্মদ সানাউল্লাহ ইসির অবস্থান তুলে ধরেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের নির্বাচন হবে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এর আগে বেলা 11টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। 2025 সালের মধ্যে বাংলাদেশের নির্বাচন চায় অস্ট্রেলিয়া। দেশটির পার্লামেন্টে এমনটাই জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের আইন প্রণেতা আবিজেল সেলিনা বয়েট। তিনি বলেন, গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরশাসনের অধীনে ছিল। এ সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতের মাধ্যমে সরকার পরিচালিত হয়। তিনি এ সময় আরও জানান, হাসিনা বিরোধী আন্দোলন দমনে 2,500-এর বেশি মানুষ হত্যা করেছিল বিগত সরকার। এছাড়া 17 বছরের দমনমূলক শাসনের প্রতিফলনও বিরোধী রাজনৈতিক দল ও মত দমন করা হয়। অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে সেলিনা বয়েড আরও জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে তার দল আশা করে। বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা সহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানান সেলিনা বয়েড। জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে গেলে বিচার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আজ রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা জানান। একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলমান অভিযানের পর আর কোনো টেবিল থাকবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন না দেওয়ার কথাও জানান তারা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না, যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কেউ ডেভিল অপরাধী পালাতে না পারে সে ব্যাপারও কাজ করতে হবে। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী, নরহত্যায় জড়িত, বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্তের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাদন করা সম্ভব। কোনো অবস্থায় যেন ঘুমের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই ঘোষণা দেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাখাওয়াত হোসেনের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্রের দাবিতে টানা 6 দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আমাদের দাবি হচ্ছে, আমাদের 6531 জন যে নিয়োগ সুপারিশ প্রাপ্ত করেছেন এদেরকে অবিলম্বে যোগদান দিতে হবে।
আমাদের একটাই কথা, যত দ্রুত সম্ভব আমাদের যখন তারা আমাদেরকে আশ্বস্ত করবে যে তোমাদের নিয়োগপত্র আমাদের হাতে দিয়ে দিবে বা আমাদের অনলাইনে মেসেজ পাঠিয়ে দিবে, আমরা সাথে সাথে একটা মিনিটও আর এই রাজপথে থাকবো না। 2 বছরের বাচ্চা কুলে পুলিশ আমার বাচ্চার উপরে আমার উপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ছাত্রভঙ্গ করার জন্য জলকামান ছেড়েছিল। আমার সন্তানের দিকে তাকিয়ে হলো, আমার বাচ্চার দিকে তাকিয়ে হলো 6531 জন শিক্ষকের নিয়োগপত্র পুনরায় ফিরিয়ে দেন। সমস্যা সমাধানে দুপুরে সচিবালয়ে 6 সদস্যের শিক্ষক প্রতিনিধি আলোচনায় বসলেও তা ফলপ্রসূ না হওয়ায় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 27 দিন, মানে আমার হাজবেন্ডের শেষ স্বপ্ন যে মৃত্যুর আগে শুনে গেছে যে আমার ওয়াইফের চাকরি হয়েছে, এই চাকরিটা আমার নাই। আজকে আমি রাস্তায় পড়ে আছি। 6 জন যখন ওখানে গিয়েছি, আমরা আমাদের সচিব স্যারের সাথে কথা বলছি, আমাদের উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি। ধীরারঞ্জন স্যার আমাদেরকে 14 তারিখে যেভাবে বলেছেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার সন্তান, তোমাদের 6531 জনের মধ্য থেকে একজনকেও বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। সেমভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। আমাদের আলটিমেটাম কালকে 12টার মধ্যে এটা সমাধান করতে হবে এবং রাত্রেই আমরা এটা কজ লিস্টে দেখতে চাই। আর যদি না হয় তাহলে আমরা কালকে থেকে কঠোর কর্মসূচিতে যাব। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলছেন 2023 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3 ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন থামছে না। 31 জনের রিটের কারণে আটকে গেছে 6531 জন সহকারী প্রাথমিক শিক্ষকের নিয়োগ। তারা গত 6 দিন ধরে ঢাকার রাজপথে আন্দোলন করছেন। তারা কি আসলেই নিয়োগ পাবেন নাকি ফিরতে হবে খালি হাতে? মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সভায় মাননীয় চেয়ারম্যান নাহিদা সুলতানা ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, অপারেশন ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোহাম্মদ বাকের মোর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এসিএস সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মাননা প্রদান করা হয় এবং কোম্পানির 2025 সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্ম পরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। এবার খেলার খবর, ক্রিকেট। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি। 2023 নারী টি20 বিশ্বকাপে ফিক্সিংয়ের জন্য তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের 5টি ধারা লঙ্ঘন করেছে। তিনি অভিযোগগুলো স্বীকার করার পর এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি। 2023 সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি আক্তার। সোহেলি তখন জানান, আকাশ নামের এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। অস্ট্রেলিয়াও চায় এই বছরেই নির্বাচন। এবং গণহত্যার আসামিদের জামিনে সতর্কতার পরামর্শ, কোনো ডেভিল যেন পালাতে না পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।